বাবা হয়ে আমার ছেলের এত অধপতনই কোনোভাবে সহ্য করতে পারবো না। আমার এত সম্পত্তি থেকে কি হবে যদি আমার ছেলে এইভাবে শেষ হয়ে যায়? না না, এইভাবে চলতে দেওয়া যাবে। কিরে, কি চিন্তা করছিস? হ্যাঁ, জসমিন তো ঘুমিয়ে পড়েছিল। তুই তো আজকাল একেবারেই আসিস না। তুই তো জানিস আমি কিরকম ব্যস্ত থাকি। ব্যস্ততার জন্য আসা হয়ে ওঠে নেই যা। আচ্ছা, সাহেদের কি খবর? ও এখন কি করে? তোর ব্যবসা বাণিজ্য দেখে? কেমন কিছু না, ওকে আমি বাগিয়ে আনতে পারছি। পাশ করলো, এতদিন হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যে বসবে, দেখবে না সেদিকে তার মন নাই। সারাদিন বন্ধু বান্ধব নিয়ে ওই হুল্লোড়, আজকে এই পার্টি তো কালকে ওই পার্টি। বুঝে উঠতে পারছি না ওকে আমি কিভাবে লাইন আন। ড্রাগস নেয় নাকি? না না, ট্রাক্স টাক্স নেয় না। তো ওই আর কি, ওই যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে যেটা হয়, আব্বা অসুস্থ হওয়ার পর থেকে পুরো ব্যবসাটা আমার ঘরে এসে বন্ধ। ব্যবসা সামলাতে সামলাতে আব্বা মারা যায়। বাস এরপর পুরো ফ্যামিলির দায়িত্ব পড়ে গেল আমার ঘরে। এই পুরো ফ্যামিলির চাপ সামলাতে গিয়ে আমি আর নিজের ছেলের দিকে ভাবে নজর দিতে পারি। মা মরা ছেলেকে আর শাসনটা করা হয়নি, খালি আদরে আল্লাহ তো বড়। কোনো কিছু তোকে না করতে পারতাম না। এক কাজ কর, একটা জাদরেল মেয়ে দেখে শাহেদকে বিয়ে দিয়ে দে। এখন সংসারের পুরো দায়িত্বটা শাহেদের কাঁধে দিয়ে দে। ঈশাকে তুই আমায় দিয়ে দেবে না? আমার ছেলের সাথে ঈশার বিয়েটা পড়িয়ে। এশাকে কি বলিস ওটা? এতক্ষণ বড় বড় কথা বললি যে একটা জাদ্রেল মেয়ের হাতে আমার ছেলেকে তুলে দিই, তাহলে ছেলেটা ঠিক হয়ে যাবে। আর যেই নিজের ঘর আসলো ও মেয়ে, কি বলিস তুই? ঠিক আছে, আমি যাই। আহা, বস। আমি যেটা বলতে চেয়েছি, তোদের ফ্যামিলির সাথে কি আমাদের ফ্যামিলি মিলে? কোথায় তোরা? আমি তো তোদের আত্ময় থেকেই বড় হয়েছি। বাস, তোর মেয়েকে দিবি না ঠিক আছে, কিন্তু এই কথা কেন বলতে হবে তোকে? আমি কি বলছি আমি আমার মেয়েকে দিব না? আমি যে রাজি। হ্যাঁ, আমি একা রাজি হলে হবে? মেয়ে বড় হয়েছে না, মেয়ের সাথে কথা বলতে হবে না? তুই এসাকে রাজি কর, মানে এসাকে রাজি না করাতে পারলে আমার ছেলেকে আসলে বাঁচাতে পারবো না। তুমি কেন এই ছেলেটার সাথে আমার বিয়েটা ঠিক করলে বলো তো? আরে ছেলেটা তো ভালো, ব্রিলিয়ান্ট রেসার্চ। ছেলেটা শুধুমাত্র ওর বন্ধু বান্ধবদের জন্য একটু অফ ট্র্যাকে চলে গেছে। ছেলেটা পড়াশোনায় ভালো, ওদের ফ্যামিলি খুবই ভালো। রানা আঙ্কেলের বাবা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে। বাড়িতে থেকে আমরা দুইজন একই ভাইয়ের মতো স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটি গেছি। আজকেই যে আমি এত বড় চাকরি করছি, সবই তো এই ফ্যামিলির জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই ফ্যামিলির কাছে আমার একটা ঋণ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, ব্যাপারটা যখন তোমার ওই ফ্যামিলির কাছে ঋণ শোধরাবার, তখন আমার আর কিছুই বলার নেই। তোমার কথার অবাধ্য হয়নি। আমি শাহেদকে বিয়ে করতে রাজি। একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমার সংসার, আমার স্বামী, আমার মতো করে আমি ডিল করবো। এখানে অন্য কেউ কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে। মাশাআল্লাহ, কি সুন্দরী বউ আমার। আমার বউ দিয়ে বাসরতে একদম প্রস্তুত। আমার জীবনে এটাই চাওয়া ছিল যে আমার বউ হবে আমার চেয়ে বেশি উতলা। প্লিজ গিভ মি হাগ। ও মা, বাসরতে বাস। আপনি কি ওসি মৌসুমের কথা শুনেছেন? জি, ওনার নাম শুনেছি, খুব জাজ্জের একজন অফিসার। আজকে তো আমাদের বাসরাত, আমরা আমাদেরকে নিয়ে আলোচনা করি, ওসি মৌসুমীকে নিয়ে কেন আলোচনা করতেছি? তাই না? কারণ আপনার সামনে এখন মৌসুমি দাঁড়িয়ে আছে, ওসি মৌসুম। কিছুদিন আগেও পার্টি করছো, মেয়েদেরকে জ্বালাইছো। না না, এখন বুঝবা পার্টি কাকে বলে। अब तो पार्टी शुरू हुई है, अब तो पार्टी शुरू। नहीं, उठो उठो, 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে সাদা। শোনো, জীবনে অনেক তাংফাং করছো, এখন থেকে কোনো তাংফাং করা যাবে। ইয়েস বস। কেস মানে এগুলো কি হচ্ছে? বস, কি? আমি খুব ক্লান্ত। আমার তো এই পিটি বিরাট করার অভ্যস্ত নাই, আমি পাগল হয়ে যাচ্ছি। তুই এটা কোন অবস্থায় চলে আসলি বলতো? একটা স্যান্ডো গেঞ্জি বইরা সরকার বাড়ির ছেলে বাসায় এসে আছে। আরে বাবা, এই অবস্থায় যে পালা আসতে পারছে সেটাই তো অনেক বেশি। আচ্ছা আব্বা, আমি তোমার কি ক্ষতি করছি? আমি আমার কি ক্ষতি করছিলাম? তোমরা যাই না বুঝে আমার সাথে ষড়যন্ত্রটা কেন করছো? কি ষড়যন্ত্র করছি আমরা? এই যে ষড়যন্ত্র করে যাদের মেয়েরা তোমার তুলে দিছো, উঠতে গেলে এস বস, খাইতে গেলে এস বস, শুইতে গেলে এস বস, কথায় কথা শুধু অর্ডার। আমি তো তোমার স্বামী, আসামি তো তুমি কি আমাকে জন্ম দিয়েছো নাকি অন্য কোথা থেকে কিনে এনেছো? তোর মতন পুলাঙ্গার তো আমারও সে জন্ম নেওয়ার কথা না। আব্বা, আব্বা আমার মাফ করে দাও আব্বা, এই যাদের মহিলা হাত থেকে আমার বাঁচাও আব্বা। আমি আর এই বসিং নিতে পারতেছি না। তুমি আমার ইয়েস বস নো বস বলতে বলো, আমি বলতে রাজি আছি। আমি আর চাচা খাইতে রাজি না। বউ যেভাবে বলে সেভাবে চলবি। শোনো, তোমাকে বাসায় যে 10টা কাজের লিস্ট দিছি, সুন্দর মতো সবগুলো কাজ করে রাখবা। ইয়েস বস। সারা শরীরটা নাজনাজ করতেছে, সারা জীবনে আমি গর্ব চাপ করছি। বাকি আছে রাতের খাবার রান্না, ময়লা ফেলানো। সময় মাত্র 2 ঘন্টার মধ্যে আমার ফোনটা জমা দিতে হবে বলে তাড়াতাড়ি বল। কালকা বাসায় বা আয়োজন লাগাই দেই একটা। আমি যে কোনো ভাবে ম্যানেজটা করতেছি। আর তুমি কোনো চিন্তা করো না, আমি 30টা মিনিটটা তোর সাথে যাবো, সান্ত্বনাটা দিব। আমি যাওয়ার আগে বাসায় রাতের খাবার রান্না করে যাবো। আচ্ছা ঠিক আছে, যাও। 2 ঘন্টার জন্য যাবা, তারপরে চলে আসবো। ঠিক আছে। কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবো না, খবর। বন্ধুরা, কি অবস্থা?
এই তো আছে, তোমাদের কি খবর? আমার মনে হচ্ছে আমি আমার নিজের জগতে ফিরে আসছি, ফ্রেন্ডের মধ্যে ফিরে আসছি। তুমি ম্যারিড লাইফ কেমন আছে? যে 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 ম্যারিড লাইফ হলো জেলের লাইফ। এই নাম্বারটা ট্র্যাক করে শাহেদ নামের একজন আছে। ভাইয়া আমি তোরই ভাইয়া ভাইয়া শুনলি তুই এটা? রানা সরকারের ছেলে শাহেদ সরকার তার বাচ্চারে থানায় আসছে ছুটেই। আর কত ছোট করবি তুই আমারে? সারাটা জীবন ধরে আমারে জ্বালাইতেছস। সবসময় একটা আশাই ছিল যে একদিন না একদিন তুই বুঝবি, তুই ভালো হবি। উপায়ন্ত না দেখ আমি এসার মতন একটা মেয়ের সাথে তোরে বিয়া দিলাম, কিন্তু তোরে ভালো করতে গিয়ে আমি মেয়েটার জীবনটা নষ্ট করে ফেলাইলাম। তোর ওই যে 18 দিন বয়সে যে নিউমোনিয়া হয়েছিল, খালি তোর সুস্থ ঘরের জন্য পাগলের মতন তোর পাইস। তুই সেদিন মরে গেলে তো ভালো তো পার্লামেন্টের কাছে মাপ চাই নিস। আর আমার বাড়িতে কখনো আসিস না। এসার সাথে একটু দেখা করতেছে। কোন মুখে দেখা করতে আসছো? তোমার চেহারা আমার দেখতে চাচ্ছি না। তোমার ছবি সমস্ত পেপারে আসছে, তোমার নাম আসছে, তুমি এখানে পতিতা সহ ধরা পড়ছো। তুমি তাদের দালাল। আমি ওকে জোর করে বিয়ে দিয়েছি শুধুমাত্র তোমার বাবার মুখের দিকে তাকিয়ে। আর তুমি কিনা আমাদের সবার মুখে চুনকালি মাখাচ্ছি। চলো যাও এখান থেকে। তাকিয়ে আছো কেন আমার দিকে? এসার সাথে একটু কথা বলবো। আমি বলেছি তুমি চলে যাও এখান থেকে। আমি যেন তোমাকে আমার বাড়ির ত্রিসীমানা না। বাবা, সরি। আমি জানি তুমি সরিটাই বলবা। ইটস ওকে, থ্যাংক ইউ। আমি তোমাকে ওই দিন আসলেই মিথ্যা কথা বলছিলাম, আর সেটা আমার বলা তোমাকে উচিত হয় নাই। তুমি তো সবসময় মিথ্যা কথা বলো। না, কিন্তু তোমার সাথে বিয়ে হওয়ার পর আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলি নাই। আমি ওই দিনই তোমাকে ফার্স্ট মিথ্যা কথা বলছি। আমি তো 35 বছর ধরে একটা আলাদা লাইফস্টাইল লিড করছি, একটা মুক্ত পাখির মতো উড়ে বেড়াইছি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা দেওয়া, পার্টি করা। তুমি হঠাৎ করে একটা পাখিকে যদি খাঁচায় বন্দি করতে চাও, ওই পাখিটা তো এই খাঁচাটাকে অ্যাকসেপ্ট করতে একটু টাইম দিতে হবে। আমার খুবই সাফোকেটেড লাগতেছিল, আমার খুবই কষ্ট হচ্ছিল আমার লাইফস্টাইল চেঞ্জের জন্য। আমার ফ্রেন্ডরা তখনই আমাকে ফোন দিল, বললো আমাদের সাথে দেখা কর, শেয়ার কর, পার্টি করি, তাহলে তোর মন ভালো লাগবে। বিশ্বাস করো, আমি শুধু এই স্বার্থটা উদ্ধারের জন্যই আমি তোমাকে মিথ্যা বলে আমি ওদের সাথে গিয়ে পার্টিতে অ্যাটেন্ড করছি, আর কিচ্ছু না। তোমার সাফোকেটেড লাগতেছিল এই জন্য তুমি ফ্রেন্ডদের সাথে গিয়ে অনৈতিক কর্মকাণ্ড করতেছিলা, তাই তো? না না, এটা হচ্ছে কোনো কাজই করি নাই। মানে হঠাৎ করে কি হলো আমি জানি না, পুলিশরা চলে আসলো, সাংবাদিক চলে আসলো, আমার ছবি তোলা শুরু করে দিল, অন্য জায়গায় মানে পাবলিশ করা শুরু করে দিল। আমারটা তো শুনবে। তোমার কাছে কি মনে হয় ওই দিন ওই ফ্ল্যাটে আকাশ থেকে এমনি পুলিশ নাজিল হয়েছে? আমি তোমার ফোন ট্র্যাক করে আমি পুলিশ পাঠাইছিলাম, আমার ফোর্স তোমাকে ওইখান থেকে ধরাই নিয়ে আসার। তোমার বউ কিভাবে পারলা আমার মোবাইলটা ট্র্যাক করতে? হ্যাঁ, তুমি কিভাবে পারলো তোমার বউয়ের সাথে মিথ্যা কথা বলে ওইখানে ফষ্টি নষ্টি করতে? তাহলে আমি কি করে পারবো না তোমার বউ হয়ে তোমার ফোন ট্র্যাক করতে? আমি মারবো, আমি কাটবো, আমি ছাদ থেকে ফালাই দিব, আমি হসপিটালে নিয়ে যাব, আবার আমি তোকে ফল খাওয়াই দিব, বুঝছিস তুই? ইয়েস বস। ইয়েস বস। ইয়েস বস। বউ ইয়েস বস। ও তো আমার লক্ষ্মী জানো। এখন থেকে আমি যা বলবো সব কিছু শুনবে, বুঝছো? কোনো ধরো আমাকে, এখন থেকে লক্ষ্মী জামাই হয়ে থাকবে, আমি যা বলবো সব শুনবা, ঠিক আছে? না, এটা ধরো। বল